স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরে নানা বিষয় বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে সময় দিয়েছেন আমাদের। এবং দর্শক, আপনাদেরকে আমরা জানাতে চাই যে বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অন্যান্য অতিথিরা পর্যায়ক্রমে আমাদের আলোচনায় যুক্ত হবেন। নানা রকম খবরাখবর দর্শক আসলে গণমাধ্যমগুলোতে আছে, তবে প্রধান খবরই এটি যে তারেক রহমান দেশে ফিরছেন। আগামীকাল বাংলাদেশের মানুষ তাকে সরাসরি দেখতে পাবেন, তার কথা শুনতে পাবেন এবং তার নানা ধরনের কর্মসূচি আমরা জানি দিনভরই থাকবে আগামী কয়েকদিন। এরপর হয়তো তিনি আবারও সাধারণ মানুষের সাথে তার যে পরিকল্পনা, নির্বাচনী ভাবনায়, সেগুলো নিয়ে হয়তো আলোচনা করবেন। আলোচনা শুরু করতে চাই ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরছেন, অনেক কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আসলে বলা যায়। সরকারের যেহেতু আপনি একটি অংশ, সরকার বারবারই বলেছেন এবং স্বাগত জানিয়েছেন, আমরা দেখেছি প্রেস সচিব সেরকম একটি মন্তব্য দিয়েছেন। আপনার দৃষ্টিতে সামনের দিনগুলোতে এই তারেক রহমানের দেশে ফেরাটা কিভাবে দেখছে সরকার? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ৫ আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমান দেশে ফিরবেন, এটা তার ফেরাটা বহুল কাঙ্ক্ষিত। তার দেশে ফেরা বিলম্বিত হওয়া, নানান আমরা ঘটনার প্রেক্ষাপট অনেক কিছুই দেখলাম। নানান মহল এটাকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রমূলক ব্যাখ্যা দাঁড় করানোর নানান চেষ্টা করেছেন। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে গত ১৭ বছরে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে ধরনের রাজনৈতিক নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, এই নির্যাতিত নিপীড়িত রাজনৈতিকের মুখ যদি আপনি এক কথায় বিশ্লেষণ করতে যান, আমি বোধ করি যে তারেক রহমান হবেন তাদের মধ্যে অন্যতম এক চেহারা, যিনি নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, কিন্তু ওনার ওই চিকিৎসাতে যাওয়ার আগে ওনাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। উনি রাজনৈতিক বহু প্রতিহিংসার শিকার হয়েছেন এই সময়। উনি ১৭ বছর বিদেশে বসে নিজের দলকে ধীরে ধীরে সংগঠিত করা, ওনার রাজনৈতিক যেই কর্মকাণ্ড আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে গত ১৭ বছরে উনি লন্ডনে থাকলেও বাংলাদেশের তৃণমূলের একদম প্রান্তিক জনপদের যে সমস্ত রাজনৈতিক কর্মী, নিজের দলের কর্মী, তাদের সঙ্গে তার এক ধরনের সখ্যতা গড়ে উঠেছিল। আপনি যদি সেই জুলুমের দিনগুলির কথা খেয়াল করেন, তাহলে আমরা যেহেতু সাংবাদিকতা করেছি, রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম, এর ফলে আমরা বহু রাজনৈতিক কর্মীর অনেক দুঃখের কথা জানতাম। এই সমস্ত রাজনৈতিক কর্মীরা মনে করতেন যে তারা নিজেরা যেমন জুলুমের শিকার, তারা যেমন মজলুম, তারেক রহমানও মজলুম। একইভাবে নিজেদেরকে এবং তারেক রহমানকে মূল্যায়ন করতেন। সেই পর্যায়ে এখন যখন তারেক রহমান দেশে ফিরছেন, দুটি প্রেক্ষাপট। সেই বাংলাদেশ এখন নেই। উনি যে বাংলাদেশে ফিরছেন সেখানে ফেসিবাদ থেকে আমরা আপাতত মুক্ত হয়েছি। নানান আস্ফালন যদিও আমরা নানানভাবে প্রতিনিয়ত দেখি, নানান সংঘাত সহিংসতার ঘটানোর চেষ্টা প্রতিনিয়ত হয়। আপনি যখন নিউজ পোর্টালগুলির খবর দেখছিলেন, সেখানে আজকেও একটি দুর্ঘটনা আমরা দেখলাম। এগুলি আমাদের জন্য খুব বিচলিত করে। আবার তারেক রহমানের মতো নেতা যখন দেশে ফিরবেন, তখন আমাদের এখানকার রাজনৈতিক পরিমণ্ডলে যে ধরনের একটা পরিবর্তন প্রত্যাশা করে মানুষ, সেটা যদি ঘটে তাহলে অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে সরকারের দিক থেকে যে সমস্ত প্রস্তুতির প্রয়োজন, প্রস্তুতি বলতে মূলত আগামীকালকের বিষয়টাই যদি ধরেন, আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে হয়তো উনি দেশে এসে পৌঁছাবেন। সে সময় ওনার ইতিমধ্যে ওনার নিরাপত্তার জন্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওনার দলীয়ভাবে যে CSF বলে একটি ওনাদের ফোর্স রয়েছে, ওনাদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা তো নিরাপত্তা দিবেনই। রাষ্ট্রের দিক থেকে যেভাবে একজন ব্যক্তির, ওনার মতো একজন রাজনৈতিক নেতার, ওনার মতো একটি দলের শীর্ষ নেতার যাকে ঘিরে এত মানুষের আগ্রহ, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর বাহিরে যদি আপনি দেখেন যে একটি বিপুল জনসমাগমের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি ইতিমধ্যে যদি খেয়াল করেন যে আগামীকাল 12টায় উনি দেশে ফিরবেন, ইতিমধ্যে ওনার যেখানে ৩০০ ফিট এলাকায় উনি হয়তো ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, সেই জায়গাটায় ইতিমধ্যে মানুষে ভরে যেতে শুরু করেছে। এর ফলে এরকম একটি সভা সমাবেশ, বিশাল আয়োজন যখন হবে, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত রেগুলার প্রোটোকল রয়েছে, যেভাবে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বিধান করা দরকার, সেগুলি করছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কাজ করছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সরকার এই জায়গায় খুব সমন্বয়ের মধ্য দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার চেষ্টা করেছে। আমরা আশা করি আগামীকাল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই
সুন্দরভাবে উনি দেশে ফিরবেন, উনি নিজ দলের এবং দেশের মানুষের উদ্দেশ্যে কথা বলবেন, ওনার দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যাবেন। ইতিমধ্যে তার দলের পক্ষ থেকে কিন্তু কিছু বিষয় পরিষ্কার করা হয়েছে, ওনার কর্মসূচি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এবং উনি তো এখনো ভোটার না এটা জানেন, উনি ভোটার হবেন, ইলেকশন কমিশনে যাবেন, উনি শহীদ জিয়ার মাজারে যাবেন, উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন, উনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। এই ধরনের কর্মসূচিগুলি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমার মনে হয় আমরা যদি খেয়াল করি, বিএনপি বিশাল এক বড় রাজনৈতিক দল, নির্বাচন খুবই আসন্ন, আর হাতে গোনা কয়েকদিন বলতে পারবো, কয়েক সপ্তাহ নির্বাচনের বাকি। সেই সময় দেশে যখন তারেক রহমান পা ফেলবেন, তার দলের নেতাকর্মীরা বিপুলভাবে উজ্জীবিত হবেন, তারা নির্বাচনের মাঠে আরো অনেক বেশি সক্রিয় হবে। অবশ্যই, এবং একই সাথে সরকারের পক্ষ থেকেও তাকে নিরাপদে রাখা এবং একই সাথে পুরো এই নির্বাচনের সময়টাতে নিরাপত্তা ব্যবস্থাটি আরও জোরদার করার বিষয়টি নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের সাথে যেহেতু অতিথি হিসেবে এরই মধ্যে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং একই সাথে আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আপনাদের দুজনকে স্বাগত জানাই ৭১ জার্নালে। এবং একই সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। অন্যান্য অতিথিদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ১২টা বেজে গেছে, আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবে না। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। স্বাভাবিকভাবেই তারেক রহমান দেশে ফিরছেন, সেই খবরই আছে আসলে অন্যান্য গণমাধ্যমগুলোতে। অতিথিদের কাছে যেতে চাই, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনার কাছে আসলে আসতে চাই একটু ছোট করে। নানা সংগ্রাম, নানা অপেক্ষা, সেটি অবসান হতে যাচ্ছে, অনুভূতিটা কেমন? এই অনুভূতি ব্যাখ্যা করা খুব কঠিন। বিএনপির নেতা কর্মীরা একটা দীর্ঘ সময়, প্রায় ১.৫ যুগের অধিক কাল যে মানুষটার জন্য অপেক্ষা করেছে, যিনি বাংলাদেশের এখন সব থেকে আরাধ্য মানুষ, আরাধ্য নেতা, যাকে রাষ্ট্রনায়ক বলা হয়, আগামী ভবিষ্যতে রাষ্ট্রনায়ক, যিনি এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি, কিন্তু যতগুলো মানুষের প্রত্যাশা আছে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণ ঘটবে, বাংলাদেশের মানুষ একটি সুজলা সফলা বাংলাদেশ পাবে, বেকাররা চাকরি পাবে, এই প্রত্যাশা যেটা আছে সেটা কিন্তু তারেক রহমানের কাছেই, মানে বিরাট একটি চ্যালেঞ্জও তার জন্য অপেক্ষা করছে। যে মানুষটার কবে আসবে, কখন আসবে, এগুলোর মানুষের যে জিজ্ঞাসাটা ছিল, সেটি আর কিছুক্ষণ পর, রাত পেরোলে সেটার অবসান ঘটবে। এর থেকে মানে বড় প্রাপ্তি, সুখানুভূতি, যে নেতার সঙ্গে আমরা কাজ করেছি সে নেতা এসে পাশে দাঁড়াবেন, এর থেকে মানে এটা ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। ঠিক একই অবস্থা সারা বাংলাদেশের বিরোধী অংশ মানুষের, যে মানুষগুলো অপেক্ষা করেছেন দীর্ঘদিন, তার নির্দেশনায় গণতান্ত্রিক আন্দোলনে শত বাধা বিপত্তি নির্যাতনকে উপেক্ষা করেছেন, গুম খুন নির্যাতনকে উপেক্ষা করেছেন, সেই নেতা রাত পেরোলে আসবেন, এটা কম পাওয়া না। অর্থাৎ অনেকেই তার সঙ্গে কাজ করেছে, কিন্তু এখন হয়তো নানানভাবেই পরকালে পাড়ি জমিয়েছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছেন, মুখোমুখি হয়েছে। যেমন ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস, মানে ইলিয়াস আলী, ছাত্র দলে একসময় সাধারণ সম্পাদক, বিএনপি সাংগঠনিক সম্পাদক, একাধিকবার নির্বাচিত এমপি, গুম হয়ে গেছে, ফিরে আসেন। এই ধরনের অসংখ্য কয়েক হাজার মানুষ গুম হয়ে গেছে, তারা ফিরে আসেনি, আসবে না। তাদের সঙ্গে হয়তো হয়তো সত্যিকার অর্থেই তারেক রহমানের সাথে দেখা হবে না, কিন্তু তারেক রহমান সাহেব জানেন তার নির্দেশনায় তার যে পার্টি, সেই পার্টি গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, সেই লড়াই তারা শহীদ হয়েছে। সেই জন্যে তারেক রহমান আমাদের কাছে যেমন খুব সাধারণ একজন মানুষ, ঠিক তেমনি আমাদের পরম আরাধ্য একজন অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক।
জনাব তারেক রহমানের এই যে ফিরে আসাটা বাংলাদেশকে, আমার মনে হয় এই যে সংকটগুলো এখন আমরা মোকাবেলা করছি, সেই সংকটগুলোর উত্তরণের একটা যোগ্য নেতৃত্ব আমরা পেতে চলেছি। নিশ্চয়ই। তিনি ছিলেন আপনি অনেক যেমনটা দূরে, বলছিলেন তিনি যে আমরা এখন আমাদের কাছে চলে আসবেন। নিশ্চয়ই যে যোগ্য নেতৃত্ব, যে সংকটের মধ্যে আছে দেশ, আমরা আসলে তার দিকে সবাই তাকিয়ে আছি। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। সাইফুল হক, আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত আপনার কাছ থেকেও একটু অনুভূতিটা বা আপনার প্রতিক্রিয়াও আমরা জানতে চাই। একই সাথে আপনি কিভাবে দেখছেন তারেক রহমান দেশে আসার পর কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তিনি, এবং যে শঙ্কার কথা আমাদের আরেকজন অতিথি বলছিলেন, সেটিও আসলে কতটুকু তিনি মোকাবেলা করে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আপনার কাছে মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আগামীকাল খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব খ্রিস্ট বড়দিন, আমি এই উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন জানাই। মেরি ক্রিসমাস। আমরা তারেক রহমানের আগমন, এটা আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাটা এখন যে স্তরে আছে, তারই আশাটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে এটা চিহ্নিত হবে। তিনি 17 বছর পরে ফিরছেন। বাস্তবে তিনি একটা নতুন মানুষ হিসাবে তিনি ফিরছেন। যে অবস্থায় তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, পারিবারিক বিপর্যয়, ব্যক্তিগত শোক, দলের বিপর্যয় অবস্থা, দলকে ছত্রভঙ্গ করে তোলার, বহুদা বিভক্ত করার প্রচেষ্টা, এবং বিএনপির একটা মজলুম পার্টি হিসাবে বিএনপি যে দমন, নিপীড়ন, হত্যা, গুম, খুন, এটা মোকাবেলা করে দেশের একটা সবচেয়ে জনপ্রিয় দলকে ঐক্যবদ্ধ রাখা, 17 বছর দেশের বাইরে থেকে একটা দলকে নেতৃত্ব প্রদান করা, উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের প্রায় গুরুত্বপূর্ণ সকল নেতাকর্মীদের সাথে তার যে আত্মিক বা তার যেটা অর্গানিক, তার যে রিলেশনশিপ, সাম্প্রতিক ইতিহাসে এরকম দ্বিতীয় নজির পাওয়াটা খুবই কঠিন। দেশের 5,500 মাইল দূর থেকে একটা দলকে কার্যকরভাবে নেতৃত্ব প্রদান করতে পারাটা, যে সময় তিনি আসছেন সে সময় আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন এবং একই দিন আমরা গণভোটের অনুষ্ঠান হবে। সুতরাং তিনি এসে দলকে যেমন তিনি হাল ধরবেন শারীরিকভাবে, একই সাথে আমি মনে করি একটা বিএনপি রাজনৈতিক দল এখানকার গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা প্রত্যাশা করছেন দেশ বহুতার পরে একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটা গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে, এই যাত্রায় তিনি নিশ্চয় একটা অগ্রণী ভূমিকা পালন করবেন, এটাই হচ্ছে প্রত্যাশিত। একই সাথে তিনি যখন আসছেন, আমাদের অভ্যুত্থানের অংশীজন যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেও কিন্তু আগেকার সেই মেলবন্ধনের জায়গাটা অনেক ক্ষেত্রে নেই। ফলে রাজনৈতিক প্রতিযোগিতা কোনো কোনো ক্ষেত্রে একটা বৈরী সহিংসতায় পর্যবেসিত হচ্ছে, এরকম আশঙ্কা, ঝুঁকি আমরা দেখছি। সুতরাং তিনি এসে এরকম একটা সমাজের মধ্যে সবাইকে একটা বৃহত্তর একটা গণতান্ত্রিক পরিবেশে কাজ করতে পারার যে রাজনৈতিক সংস্কৃতি, কেবলমাত্র বিএনপিকে না, সকল রাজনৈতিক দলের কাছে এই বার্তাটা তিনি নিশ্চয়ই পৌঁছাবেন। ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিতর্ক থাকবে, প্রতিযোগিতাও থাকবে, কিন্তু দিন শেষে আমরা একটা ডেমোক্রেটিক একটা অ্যাটমসফিয়ারে, একটা গণতান্ত্রিক বহুত্ববাদী রাজনৈতিক সমাজের সামনে এগোবো। এই বার্তাটা তিনি যদি সব রাজনৈতিক দল দেশবাসীকে দিতে পারেন, ভিন্নতার মধ্যে কিভাবে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা যায়, অভ্যুত্থানের অর্জনটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, তার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আগামী নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব প্রদান করা, যে বিএনপি বহু বছর ধরে বাস্তবে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বাইরে আছেন, এবারকার একটা ঐতিহাসিক সুযোগ বিএনপি জন্য এবার কিন্তু হাজির হয়েছে। তিনি শারীরিকভাবে থেকে বিএনপিকে হাল ধরবেন, নেতৃত্ব প্রদান করবেন, এটাই প্রত্যাশিত। কিন্তু সীমাহীন একটা প্রত্যাশার চাপ নিয়েও কিন্তু তার উপরে, বিএনপির উপরে পরবর্তী পার্লামেন্ট এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাদের উপরে থাকবে। কিভাবে আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়াতে ডেমোক্রেটিক ট্রানজিশনটা যাতে আমরা ঠিকঠাক মতন করতে পারি, এই যে হিস্টোরিক্যাল যে জার্নি, এই জার্নিটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের মতন একটা বৈরী প্রতিবেশী যেখানে আছেন,
এবং যেটা নিয়ে ইতিমধ্যে একটা বড় উত্তেজনা তৈরি হয়েছে। আমরা আমাদের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে কিভাবে এই বৈরী প্রতিবেশীর সাথে আপনি ন্যূনতম একটা ওয়ার্কিং অ্যালায়েন্স ভবিষ্যতে ইলেক্টেড গভর্নমেন্ট গড়ে তুলবেন, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অপরাপর সুপার পাওয়ার যারা আছেন তাদের সাথে কিভাবে কাজ করবেন। আর একই সাথে আমাদের এখানে অনেকগুলো ঝুঁকি আছে, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, সামাজিক কাজ। আরেকটা আমি যেটা বলে শেষ করব, তিনি গত 17 বছর তিনি অনেকগুলো স্বপ্ন তৈরি করেছেন, অনেকগুলো রূপকল্প তৈরি করেছেন, অনেকগুলো ভিশন, অনেকগুলো প্রোগ্রাম হাজির করেছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এখন বাস্তবে তিনি ফিরে এসে তিনি এখন হাতে কলমে কিন্তু তার এই কাজগুলো করবার এবং একটা সেটি তিনি কিভাবে সুযোগ, বাস্তবায়ন সেই করবেন, জায়গাটা- কতটুকু Right. বাস্তবায়ন করতে পারবেন, সেই সেটি সুযোগটা তার আসলে জন্য তাকে আছে। সামনে মুখোমুখি হ্যাঁ, হতে হবে। আরেকটা বাক্য বলি, জি, আরেকটা বাক্য বলি, জি। আরেকটা বাক্য বলি। এই মুহূর্তে বাংলাদেশে প্রবাবলি তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের এই বলতে পারেন জাতীয় ঐক্যের রাজনৈতিক দিক থেকে একটা সেতু বন্ধন হতে পারেন, নেতৃত্ব প্রদান করতে পারেন, নানা মত পার্থক্যের পর সবার সাথে একসাথে কাজ করার যে সংস্কৃতিটা করতে পারেন, এবং তিনি যে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয়টা দিতে পারেন, যার লক্ষণ তিনি দেওয়ার চেষ্টা করছেন। যেটা আমি বললাম, তিনি এক নতুন পরিবর্তিত মানুষ হিসাবে যখন তিনি আসছেন, তখন এটাকে তিনি কার্যকরভাবে নেতৃত্ব দেবেন। বিএনপির একটা যৌথ নেতৃত্ব তার নেতৃত্বে গড়ে উঠবে, এবং রাজনৈতিক সমাজ সত্যি সত্যি আগামী 5, 10, 15 বছর যদি একটা অর্থাৎ রাজনৈতিক যে অনৈক্যটা আমরা আসলে সব সময় দেখি, মানে বলা যায় সে ঐক্যের যে ভিত্তিটি আসলে তার হাত ধরেই যেন হয়, অনেকটা সেটার দিকে তাকিয়ে আছেন সবাই। আপনি আছেন সাইফুল হক আমাদের সাথে, ইলিয়াস খান আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের। ইলিয়াস খান, আপনার কাছেও আমার একটি প্রশ্নই থাকবে, সেটি হচ্ছে তারেক রহমান আসছেন, তারেক রহমানের দিকে আসলে সাধারণ মানুষের তো অনেক প্রত্যাশা, তার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও আসলে তাকিয়ে আছেন যে নানা সময় আমরা যেই রাজনৈতিক সংকটটি আসলে দেখি, মতের অমিল দেখি, তারপর একটি বিশৃঙ্খল অবস্থা দেখি দেশের বিভিন্ন সময়ে, সেগুলো উত্তরণ আসলে যেন হয়। তিনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আপনার কাছেও আসলে এই বিষয়টা জানতে চাই, আপনি কতটা মনে করেন যে এই হালটি তিনি ধরতে পারবেন? আপনাকে ধন্যবাদ, এবং আমি কনগ্রাচুলেট করছি সাইফুল হক ভাইকে, তিনি অলরেডি নমিনেশন পেয়েছেন। না, তিনি হাল ধরতে পারবেন বলে আমি বিশ্বাস করি। একটু আগে জনাব সাইফুল হক তিনি যে ছিলেন, তিনি বলেছেন গত 17.5 বছর ধরে তিনি যে লন্ডনে আছেন, সেখানে তিনি নানা বাংলাদেশের সবগুলো বিষয় নিয়ে, বাংলাদেশের বেকারত্ব কিভাবে দূরীকরণ হবে, আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে, এই রূপকল্প কিন্তু তিনি দিয়েছেন, এবং সাম্প্রতিককালে সেটি আরো বেড়েছে। তিনি সবকিছু খুঁটিনাটি সবকিছু নিয়ে কাজ করছেন। আমরা আশা করতে চাই, সবচেয়ে বড় দিক হচ্ছে তার সঙ্গে একটি বিরাট জনশক্তি আছে বাংলাদেশে। সব মানুষ, তিনি হেমিলনের বাসিওয়ালার মতো তার পেছনে বাংলাদেশের সব মানুষ এখন ছুটছে, কারণ তিনি বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল পার করছে। আপনি জানেন যে বিশেষ করে গত 5ই আগস্টের পরে আমরা কিন্তু ভিন্ন ধরনের রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে পেয়েছি। সেই অবস্থায় তিনি বাংলাদেশে আসছেন, নানা চড়াই উত্তরে তার উপর দিয়ে গিয়েছে। আপনি জানেন যে তথাকথিত 111 সরকার তাকে অত্যাচার চালিয়েছেন, তিনি ভাই হারিয়েছেন, তার মা আজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ অসুস্থ হাসপাতালে। এই অবস্থায় তিনি এখন আসছে, এবং সর্বোপরি হচ্ছে যেটি আগামী 12ই ফেব্রুয়ারি যেটি যে কাঙ্ক্ষিত নির্বাচন, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত ছিল, মানুষ ভোট দিতে পারেনি। ভোট কিভাবে কিভাবে দিতে হয় একটি জেনারেশনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক স্বৈরাচার সেটি করেছিল, যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। সেই অবস্থায় তিনি দেশে আসলেন, এবং আপনি খুব বিস্মিত হবেন, অনুষ্ঠানে যারা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে এসছে। এদের মধ্যে ধরুন 1% লোকের সশরীরে জনাব তারেক রহমানকে দেখার সুযোগ নেই, কিন্তু আমরা আসলে এই খবরটাই আমরা সারাক্ষণই দিচ্ছিলাম। আপনি যেমন বলছিলেন যে লক্ষ লক্ষ মানুষ আসলে ঢাকায় চলে এসেছে এবং আরো আসছে, এই শীতের রাতকে উপেক্ষা করে রাজধানীতে আসবার জন্য ঢাকার বাইরে থেকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে মানুষ আসছেন। আমরা আপনার কথার মাঝখানেই আসলে আমাদের আরেক সহকর্মীকে একটু যুক্ত করে সেই খবরটাও নিতে চাই। আমাদের সহকর্মী রাশেদুল হক রুশু যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। আমরা রুশু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানাবেন, ঢাকার উদ্দেশ্যে নিশ্চয়ই আপনি দেখছেন যে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন, তাকে যারা ভালোবাসেন, তাকে এক নজর দেখতে চান, তার কথা শুনতে চান, তারা নিশ্চয়ই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
একদম ঠিক বলেছেন। আসলে অপেক্ষার পালাটি কিন্তু দীর্ঘ 17 বছর ধরে যে বিএনপি এবং পুরো দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠন সবার আসলে এক ধরনের অপেক্ষা যে তাদের প্রিয় নেতা দেশে ফিরবেন। সেই সময়টি কিন্তু হয়ে এসেছে। নেতাকর্মীদের ভেতরে একরকম যে আসলে উচ্ছ্বাস যেমন রয়েছে, সেই ক্ষেত্রে আসলে আবেগ শব্দটি আসলে ব্যবহার করা যায়। যে অনেকে, আমি যদি বৃহত্তর রাজশাহীর কথা বলি, এখান থেকে প্রায় আমি বিএনপি নেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে লক্ষাধিক নেতাকর্মী তারা ঢাকায় বৃহত্তর রাজশাহী থেকে উপস্থিত হবেন, এই লক্ষ্যে তারা যাত্রা করেছেন। বাস, ট্রেন এবং ব্যক্তিগত যানবাহন, এমন কোনো যানবাহন নেই যে আসলে সেটিতে করে মানুষজন রওনা হচ্ছেন না, বা ইতোমধ্যেই কিন্তু বেশিরভাগ মানুষই ঢাকার পথে রওনা হয়েছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এতদিন আসলে যেই মুখে মুখে এত বছর ধরে স্লোগান দিয়ে গেছেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তাদের সেই স্লোগান কিন্তু সার্থক হতে যাচ্ছে। তাদের ভেতরে একটাই চাওয়া যে তারেক রহমান দেশে আসছেন এক ধরনের ঐক্যের প্রতীক হয়ে, সাম্যের প্রতীক হয়ে তিনি আসছেন। দেশের ভেতরে এক ধরনের ঐক্য সৃষ্টি করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তাদের নেতা আসছেন, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে রাজশাহী থেকে একটি ট্রেন ছেড়ে গেছে, সেই ট্রেনেও আমি দেখেছি উপচে পড়া ভিড়, অতিরিক্ত 4টি বগি সেটিতে যুক্ত করেছে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে আসলে শুধুমাত্র যে বিএনপি তার অঙ্গ সংগঠন নয়, পেশাজীবী মানুষজন, সাধারণ মানুষ, অনেক মানুষ তারা হয়তো বলছেনও এমনটিও, তারা হয়তো আগামীকাল যে স্টেজ করা হয়েছে মূল স্টেজ থেকে হয়তো অনেক দূরে দাঁড়াতে হবে, স্টেজের কাছাকাছিও পৌঁছতে পারবেন না, কিন্তু তারা এক নজর দূর থেকে হলেও প্রিয় নেতাকে দেখতে চান। অনেকে হয়তো সেই দেখতেও পাবেন না, অনেক দূর থেকে হয়তো তাই একটু কণ্ঠটি শুনতে চান। এমন আবেগে বশবর্তী হয়ে মানুষজন কিন্তু যাচ্ছেন। তাদের প্রিয় নেতা কালকে তাদেরকে কি বার্তা দেন, কি বার্তা নিয়ে তারা ফিরবেন। এবং পাশাপাশি যেহেতু নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে এবং দলের মধ্যেও কিন্তু বলছেন যে তাদের নেতা আসার মধ্যে দলের মধ্যে ছোটখাটো যে সমস্ত মনোমালিন্যগুলো আছে, নির্বাচনের প্রার্থী নিয়ে যে সমস্ত সমস্যাগুলো আছে, সেগুলোও কিন্তু সুরাহা হয়ে যাবে, সেগুলো সমাধান টানবে। সব মিলিয়ে দল আবারও নতুন করে পুনর্জীবিত, পুনর্গঠিত হবে, এমনটি কিন্তু প্রত্যাশা নেতাকর্মীদের। তো যেটি বলছিলাম যে বৃহত্তর রাজশাহী থেকে নেতাকর্মীরা যেটি বলছেন, লক্ষাধিক লোক তারা ঢাকায় সমাগম করতে চান রাজশাহীর পক্ষ থেকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। আসলে সেরকমই দেখছি যে শুধু রাজশাহী নয়, রাজশাহীর বাইরে থেকে অন্যান্য জেলা থেকে, অন্যান্য বিভাগ থেকেও কিন্তু মানুষ আসছে দিনভরই, এবং এই রাতেও আমরা দেখছি আমাদের অন্যান্য সহকর্মীরাও সে খবর দিচ্ছিলেন যে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ধন্যবাদ রাশিদুল হক প্রসূন, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। ইলিয়াস খান, আপনি যেমনটা বলছিলেন যে আপনার কথা রেশ ধরেই আসলে আমাদের সহকর্মী একই কথাই বলছেন যে সবাই উদ্গ্রীব এবং সবাই অপেক্ষা তাদের শেষ হতে যাচ্ছে, তারা তারেক রহমানকে দেখতে পাবেন, তার দিক নির্দেশনা শুনতে পাবেন। এবং আপনি আরেকটি কথা বলছিলেন যে সামনের দিনগুলোতে তিনি বাংলাদেশকে নিয়ে যেভাবে দেখেছেন বা ভেবেছেন, সেটি সামনের দিনগুলোতে যখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো শুরু করবেন, সেটির একটি প্রতিফলন আসলে সাধারণ মানুষ দেখতে চায়। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, যেহেতু নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তের সময়ে তিনি বাংলাদেশে অবস্থান করবেন, তার কাছে তো মনে হয় এই বিষয়টি অনেক বেশি চ্যালেঞ্জেরই? চ্যালেঞ্জ তো আছে, আমাদের সীমিত সম্পদ আমরা জানি, বাট আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের জনবল আছে, বিশাল একটি জনগোষ্ঠী আছে কাজ করার জন্য। যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন তাহলে কিন্তু দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। যেমন তার বাবা বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের নারীদের সমসংখ্যক, পুরুষের সমসংখ্যক নারী, সুতরাং নারীদেরও কাজে লাগাতে হবে। সেটি তিনি কিন্তু বাস্তবায়ন করেছেন অনেক, বিশেষ করে তারপরে বেগম খালেদা জিয়া তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এই মেয়েদের শিক্ষাকে ফ্রি করেছেন, বিভিন্ন জায়গায় আজ নারীরা চাকরি পাচ্ছেন, তারা কিন্তু পিছিয়ে নেই। ঠিক একইভাবে আমি মনে করি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশে আছে, কিন্তু তাদেরকে ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে। বাট যেন তারেক রহমান তিনি যে ভিশনারি লিডার, তিনি এটা পারবেন বলে আমি মনে করি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত সরকারের বিদায়ের আগেই তিনি কিন্তু বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য 31 দফা দিয়েছিলেন। সে 31 দফা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সবকিছু ছিল। কিন্তু
এখন সেটি বাস্তবায়ন করতে পারলেই হয়। আমাদের নানা সমস্যা আছে জানি, এই সমস্যার মধ্য থেকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ক্যাপ্টেনের দায়িত্বটি কিন্তু তারেক রহমানের হাতে পড়েছে। তিনি শুধু বিএনপির নেতা না, আজকে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে সবাই কিন্তু তার প্রতি আস্থা রেখেছে। আপনি দেখবেন যে আজকে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ কিন্তু শুধু বিএনপির লোক না, অন্যান্য লোকও আসতেছে বিভিন্নভাবে, আমরা কথা বলেছি, জেনেছি। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, আমি বলতে চাই তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, একটি উন্নত বাংলাদেশ, একটি মানবাধিকার ধারণ করে এরকম একটি বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই দেশে ধর্ম বর্ম নির্বিশেষে সব মানুষ একাত্রে বসবাস করবে। এদেশে যে মানুষ পোড়ানো হয়েছে গত কদিন আগে, এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার ব্যাপারে কিন্তু তিনি কথা বলেছেন। এই যে মাজার ভেঙে দেওয়া হয়েছে, মানুষ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে নৃশংসতা, এর বিরুদ্ধে কিন্তু সবসময় বলে আসছেন এবং আমরা আশা করতে চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি সুশাসন পাবে এবং সুশাসনের মধ্যে দিয়ে দেশ সামনে এগিয়ে যাবে এবং তাতে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। নিশ্চয়ই। এবং একই সাথে আপনি আরেকটি কথাও বলছিলেন যে রাজনৈতিক যে ঐক্যের বিষয়টি, সেটি আসলে তার হাত ধরে হয়তো বা সূচনা হতে পারে। আমরা সে বিষয়ে মন্তব্য নেব, আমাদের আরেকজন অতিথি আছেন, তবে সেটি বিরতির পর। তবে দর্শক, এরই মধ্যে একটু খবরটা আপনাদেরকে জানিয়ে দেই যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে বিশেষ ফ্লাইটটি, সেটি এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্থাৎ এখন আমরা বলতেই পারি তারেক রহমান দেশের পথে আসলে রওনা হয়ে গেছেন। আমরা ফিরবো আলোচনায়, তবে 71 জানুয়ারি বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও 71 জার্নালে। আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম যে তারেক রহমানকে বহনকারী বিমানটি এরই মধ্যে তারেক রহমানকে সাথে করে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে হিথ্রো বিমানবন্দর থেকে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন দর্শক, যেমনটা সাইফুল হক আছেন এবং ইলিয়াস খান, তারা দুজনই আছেন। আমরা বিরতি নিয়ে তাদের কাছে ফিরতে চাই। আলোচনায় আবারও 71 জানুয়ারি বিরতির সময় হলো দর্শক, নিশ্চয়ই আপনারাও যুক্ত হন। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ 71 জার্নালে। আমরা অতিথিদের কাছে আসলে যেতে চাই। মাঠের খবর আসলে কম বেশি আমরা নিয়েছি। সাইফুল হক, আপনার কাছে একটু আসতে চাই। এর আগে আপনি যে কথাগুলো বলছিলেন বা ঘুরে ফিরে আসলে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জের পাশাপাশি বর্তমানে যে দেশের বিভিন্ন সময় আপনারা নানা ঘটনার কারণেই কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন, যেহেতু নির্বাচনের সময়টা সামনে এসেছে, সেটি নিয়ে এক ধরনের উদ্বেগের কথাও আপনারা জানিয়েছেন এবং ঘটনাও আসলে ঘটেছে। যেমন আমরা ওসমান হাদির ঘটনাটা জানি, আজকের দিনের আমরা ককটেল বিস্ফোরণের কথা জানি। সামনের দিনগুলোতেও আসলে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় কিনা সেরকম কোনো আশঙ্কা কি দেখতে পান? আপনাকে ধন্যবাদ। আর ধরুন, আমরা তো আমাদের একটা রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কাল পর্বে আমরা প্রবেশ করেছি। মধ্য ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন, গণভোট, তার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথের সরকার পরিবর্তন, একটা গণতান্ত্রিক অভিযান। এবার আবার গুরুত্বপূর্ণ যে আমরা পরবর্তী পার্লামেন্টে যেহেতু প্রথম 180 দিন কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা কাজ করবেন, এটা আমরা আশা করি। ফলে আমরা একটা অসাধারণ একটা গুরুত্বপূর্ণ সময়ের সম্মুখে আমরা। ফলে সে কারণের জন্য আমি তো দেখি যে ধরুন এখানে অনেক বেশি দায়িত্বশীলতার প্রশ্ন। আমি কিছু আশঙ্কা আছে, কিছু ঝুঁকি আছে। আমি আশঙ্কা ঝুঁকিকে কোনোভাবে আমি কমিয়ে দেখতে চাই না। যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, এই পরিস্থিতিতে সবচেয়ে আমি হলে কি করতাম, আমি যেটা করতাম, সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পলিটিক্যাল উইল যেটা, সে যদি আপনার উইলটা যদি অর্থাৎ তার ইমানের জোর যদি আপনার ঠিক থাকে, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে আপনি কি করবেন? সবাইকে আপনি এনগেজ করবেন, আপনি ইলেকশন কমিশনকে ফুল আস্থার মধ্যে নেবেন, আপনি ল এনফোর্সিং এজেন্সিস, গোটা প্রশাসনকে এক ধরনের চূড়ান্ত পেশাদারি দায়িত্বের মধ্যে আপনি নিশ্চিত করবেন যে নির্বাচনের সামনে যেগুলো বাধা হয়ে আসবে, কোনো দলীয় পরিচয়, মতাদর্শের পরিচয় দিয়ে কাউকে বিচার করবেন না। অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের জন্য 17 বছর ধরে আমরা যেটা অপেক্ষা করছি, আপনি সেই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। সুতরাং তারেক রহমান যে সময়টাকে আসছেন, ফলে এই সময়কালে এরকম একটা জায়গা থেকে ধরুন তার আশা, তার যাত্রাকে নানাভাবে এটাকে ধরুন আবার এক ধরনের ওভারশ্যাডোড করার বহু ধরনের ছোট বড় সূক্ষ্ম তৎপরতা, বহু ধরনের এগুলো কিন্তু কাজ করতে পারে। এ ব্যাপারে তিনি যেমন সচেতন থাকবেন, তার দল সচেতন থাকবেন। রাজপথের আমরা যারা অভ্যুত্থানের অংশীজন ছিলাম, আমরাও সবাই যেন ব্যাপারে দায়িত্বশীল আচরণ করি। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা
কোনোভাবে যেন প্রতিহিংসাতে এটা যদি পরিণত যেন না না হয়, যায়, আপনি তাহলে সেই আমরা প্রত্যাশা উত্তরণের রাখেন। পথে আমরা হাঁটতে ইলিয়াস খান, পারি। আপনার কাছেও আসলে প্রশ্নটি রাখতে চাই, এই যে রাজনৈতিক প্রতিহিংসা যেন তৈরি না হয়, সেটি আসলে আমরা যুগের পর যুগ রাজনৈতিকবিদরা যেমন প্রত্যাশা করেছেন এবং সাধারণ মানুষও আসলে দেখতে চেয়েছে যে রাজনীতিবিদরা দেশের মানুষের জন্য কাজ করবেন, তাদের ভিতরে যতই মত পার্থক্য থাকুক না কেন, কিন্তু সেটা কখনো হিংসাত্মক জায়গায় যাবে না। কিন্তু সেই সংস্কৃতি থেকে আসলে আমরা বের হতে পারিনি। সামনের সময়টাতে আপনি এর কোনো পরিবর্তন হবে কিনা মনে করেন কি? আমি আশাবাদী হতে চাই, কারণ আমাদের পিচ দেয়ালে ঠেকে গেছে। আমাদের এখানে সামনে এগোতে হবে। আমরা গত 54 বছর নানা ঝগড়াঝাটি করেছি, রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছেন। এই যে বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর জেলে ছিলেন, তার বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। এইসব প্রতিহিংসা যেন আগামী দিনে না হয়। তবে আমি আশাবাদী এই কারণে, আগামী দিনে রাজনীতি প্রতিহিংসার রাজনীতি হবে না এই কারণে, কারণ গত বছরের 5ই আগস্ট যে বিপ্লবটি ঘটে গেছে, যে স্বৈরাচারের বিদায় হয়েছে, এরপর রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। রাজনীতিবিদের শিক্ষা নেওয়ার সময় এসছে যে এককালে দুর্দণ্ড প্রতাপশালী সরকার মনে হয়েছিল যাকে বিদায় করাই সম্ভব না, তারও কিন্তু বিদায় ঘটেছে। শুধু রাজনীতিবিদরা আগামী দিনে যদি হানাহানি কাটাকাটি এগুলো করতে চায়, প্রতিহিংসা দেখাতে চায়, তাহলে কিন্তু তারাও টিকতে পারবে না। সুতরাং আমাদের, যে কথাটা আমি আগেও বলেছি, যে এখন উপলব্ধি করার সময় এসে, আপনি দেখুন যে এই যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি দীর্ঘদিন সবকিছু তার করায়ত্ত ছিল। এক পর্যায়ে সব মানুষ মনে করেছিল তার বোধহয় বিদায় করাই সম্ভব না, তার কিন্তু বিদায় ঘটেছে। আগামী দিনে রাজনীতিবিদরা যদি এগুলো করতে যান, দুঃশাসন চালান, মানবাধিকার লঙ্ঘন করেন, গুমঘর বানান, ব্যাংক লুটপাট করেন, এইসব তৎপরতায় যদি লিপ্ত হন, তাহলে তারাও টিকতে পারবে না। সুতরাং শিক্ষা নেওয়ার অবশ্যই আপনি যেমনটা বলছিলেন। আমরা আলোচনা শেষ করতে চাই। ফয়েজ আহমেদ, একেবারে আসলে শুরুতে আপনাকে দিয়ে শুরু করেছি, শেষও আসলে আপনাকে দিয়ে আমরা করতে চাই। নির্বাচনকে ঘিরে নানা রকম রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলেও যেটির সবারই প্রথম একটি বক্তব্য থাকে যে নির্বাচনটি লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা এবং নিরাপত্তার বিষয়টি। নানা ঘটনার মধ্য দিয়ে আসলে সরকারকে যেতে হচ্ছে এবং মুখোমুখিও আসলে হতে হচ্ছে। যত নির্বাচন সামনে আসছে ততই সামনের দিনগুলোতে আমরা আসলে এটা থেকে সরকার কতটা শক্ত অবস্থানে থাকবে বলে আমরা দেখতে পাবো। আপনি দুটো পয়েন্টে কথা বলছেন। একটি হচ্ছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড। আপনি খেয়াল করুন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে যে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন সবই করা হচ্ছে। অপরদিকে নির্বাচন কমিশন কিন্তু তাদের হাতে যে আইন রয়েছে, আপনার জানেন আরপি অনুযায়ী নির্বাচন হয়, আচরণবিধি রয়েছে, সেগুলি ইম্পোজ করার চেষ্টা করছে নানা জায়গায়। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড খুব বড়ভাবে ব্যত্যয় হয়েছে এরকম কোনো ঘটনা আমাদের কাছে দৃশ্যমান নয়। যেটা আপনারা গণমাধ্যমেও কিন্তু সেভাবে কোনো জায়গায় লেভেল প্লেইং ফিল্ড ব্যত্যয় হচ্ছে এরকম কোনো ঘটনা আসছে না। এটা একটা ভালো দিক। তো এইটা বেসিক্যালি আরও পরিষ্কার হবে যখন প্রার্থীতা চূড়ান্ত হবে এবং প্রচারণায় প্রার্থীরা যাবেন, তখন বোঝা যাবে। সে বিষয়ে সরকার খুব কঠোর অবস্থানে রয়েছে, নির্বাচন কমিশনও খুব কঠোর অবস্থানে রয়েছে। আশা করি এটা মোকাবেলা করা সম্ভব হবে ভালোভাবেই। একটা বড় বিষয় কি, আমরা রাজনৈতিক দলগুলি সবাই জানে যে আসলে কেউই ত্রুটিপূর্ণ নির্বাচন চায় না। এইটা ত্রুটিপূর্ণ নির্বাচনের পরিণতি কি হয় তার নিকট অতীতের এক্সাম্পল যদি আমরা বলি, সেটা আমাদের সামনে শেখ হাসিনা রয়েছে। সুতরাং শেখ হাসিনার জন্মই হয়েছে কিন্তু তার এই যে ফেসিবাদ হয়ে ওঠা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা, এর অন্যতম কারণ হচ্ছে এগুলি তাকে করতে হয়েছে সে একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার কারণে। তার আর পিছনে ফেরার কোনো জায়গা ছিল না। সুতরাং ভবিষ্যতেও আমরা বিশ্বাস করব, আমরা আশা করতে চাই কোনো রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা অবশ্যই একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে আসবে না ক্ষমতায়। যদি আসে তাহলে তার পরিণতি কি হয় জানবে। এবং আমি আরেকটি কথা পরিষ্কারভাবে বলি, পরিষ্কারভাবে আমি যা বুঝি সেই জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যেই এক্সিস্টিং রাজনৈতিক দলগুলি আছে, তাদের যে সমস্ত চিন্তা ভাবনার জায়গা এবং একই সঙ্গে তাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে তারা কখনোই আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে কায়েম করার সক্ষমতা রাখেন না, তারা সেই ধারণাও রাখেন না। এর ফলে আশা করি আমরা ওইরকম একটি পরিস্থিতির দিকে আবার যাব না, যার ফলে বাংলাদেশ আবার বিপর্যয়ের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন এই বিষয়ে তার যথাযথ দায়িত্ব পালন করছে, সরকারও সর্বোচ্চ চেষ্টা করছে, এবং নিরাপত্তার যে বিষয়ে বলছেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে সবাই সামগ্রিকভাবে কাজ করছে। রাজনৈতিক দলগুলির কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। আরেকটি খবর আসলে আমরা একটু আলোচনা শেষ মুহূর্তে আসলে এসছে, যেটি আপনিও ব্রেকিং বলছিলেন, প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তার পদত্যাগ। আমরা যখন আপনার শো শুরু হয়েছে সেই সময় আমরা একটা খবর জানতে পারলাম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক ছিলেন,
তিনি রেজিগনেশন দিয়েছেন। এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি তার জায়গা থেকে রেজিগনেশন দিতেই পারেন। তো আমাদের এখন মূল লক্ষ্য আসলে কে রেজিগনেশন দিল বা কে থাকলো সেটা না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাহিনীগুলিকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, সক্রিয় রাখা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা সব করতে হবে। সরকার সেই বিষয়ে খুবই এটি মনোযোগী। আসলে কোনো প্রভাব পড়বে না বর্তমান? হ্যাঁ, প্রভাব বলতে প্রভাব তো দুরকম, ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। আমি আশা করি এখন সামনের দিনগুলিতে যা যা সিদ্ধান্ত হবে তা আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য সব ইতিবাচক প্রভাব রাখবে। এটা মানে ওইভাবে চিন্তা করার কোনো কারণ নেই যে জনাব খোদাবক্স সরে যাওয়ার ফলে কোনো শূন্যতা তৈরি হবে। আশা করি এই দায়িত্ব কেউ না কেউ পালন করবেন, বা সরকারের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, সেটা নিয়ে আপনারা সামনে দেখতে পাবেন। আমরা আশা রাখি। ধন্যবাদ ফয়েজ আহমেদ, যুক্ত হয়েছেন। আবারও নিশ্চয়ই কথা হবে। যতই আসলে নির্বাচনের দিনক্ষণ সামনে আসবে, ততই হয়তো আপনাদের কাছ থেকে আমরা অনেক তথ্যই জানতে পারবো। একই সাথে দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন ৭১ জার্নালে। নিশ্চয়ই আবারও দেখা হবে, সাথেই থাকবেন।